আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি। আলাইকুম। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে মডার্ন ফিজিক্সের সেকেন্ড পার্ট দেখব। ঠিক আছে, আমি একটু বাইরে ছিলাম, সেই জন্য। আবার কি হয়েছে? ব্লার ভাই কেন? স্যার ভাইয়ের চেম্বারে ক্লাস নিচ্ছে মনে হয় এখন। বাবা আমার নেট দিয়ে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে এখন? জি ভাই, ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমার জুমে সোহেল ভাইয়া ক্লাস নিচ্ছে, সেজন্য ওনার জুমে আমি নিচ্ছি। আমার জুমটা পেইড, তো ওনারটা আবার পেইড না। তো ওনার ক্লাস শেষ হলে দেন হচ্ছে আমি নিতে পারবো আর কি। সেজন্য একটু দেরি হয়েছে। আমি ভাবছিলাম ওনার ক্লাসটা 10:30টায় শেষ হয়ে যাবে, কিন্তু এখনো হচ্ছে। তো এই এসএসসি পরীক্ষাতে যারা আছে তাদেরকে নিয়ে ক্লাস, তো সেই জন্য। তো এখানে আমি আবার ওনার জুমে আসলাম, উনি আমার জুমে। এখানে একটু লেট হচ্ছিল লিঙ্ক দিতে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভাইয়া খুবই ভালো লাগতেছে। এই যে ফিজিক্স ফার্স্ট পেপারে কিছু স্পেশাল ক্লাস নিয়েছি না, ফার্স্ট পেপারের জন্য তোমাদেরকে লিংক দিলাম, মনে আছে? জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, এখন স্টুডেন্টরা কল দিচ্ছে। কল দিয়ে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কারা? ফার্স্ট ইয়ার ফার্স্ট স্টুডেন্টরা ইয়ার। কল দিয়ে বলছে ওদের তো পরীক্ষা চলছে ফার্স্ট ইয়ারের, বলছে যে ভাইয়া আপনি স্পেশাল ক্লাসে যা যা বলেছেন সবগুলো হুবহু কমন, একদম হুবহু কমন। শুনে তো এমনিই ভালো লাগছে। একদম যার সাথে অনেক কল আসছে, অনেকগুলা মেসেঞ্জার গ্রুপে বলছে, যার সাথে দেখা হয় বলে ভাইয়া হুবহু কমন, হুবহু কমন, হুবহু কমন, ভালো লাগতেছে। স্পেশাল নিছেন যেগুলো না, স্পেশালে যেগুলো নিচ্ছে এগুলো একদম হুবহু কমন চলে আসছে, একদম হুবহু, কোনো চেঞ্জ নাই। তো তোমাদেরকেও যা দিয়েছি, গতকালকে একটা লিংক দিয়েছি না গ্রুপে, দেখবা ওই লিংকে সবাই ভিডিওগুলো দেখে নিবে, স্পেশাল ক্লাসগুলো, রিভিশন ক্লাসগুলো হুবহু কমন চলে আসবে ইনশাল্লাহ। আমরা চলো, গতদিন আমরা দেখেছি যে আজকে সেটা আবার প্র্যাকটিস করব। তিনটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন, এর ম্যাথ গুলা গতদিন কিছু দেখেছি, আজকে বাকিটা দেখবো। দৈর্ঘ্য সংকোচন গতদিন দেখেছি, আজকে কিছু দেখবো। আর হচ্ছে ভর বৃদ্ধি। ভর বৃদ্ধি নিয়ে আমাদের কি কোনো কনফিউশন নেই, কারণ ভর বৃদ্ধিতে তোমাকে বলে দিবে নিশ্চল ভর, গতিশীল ভর। ভর নিয়ে আমাদের কোনো কনফিউশন না। ভর নিয়ে আমাদের কোনো কনফিউশন ভর নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। নাই। তাহলে ভর নিয়ে যেহেতু কোনো কনফিউশন নাই, আমাদের শুধু কনফিউশন, আমি আরেকটু ক্লোজ অ্যাঙ্গেলে নিয়ে যাই। আমাদের শুধু কনফিউশন হচ্ছে, আমার এখানে লাইট পড়ছে তো সেই জন্য একটু কম দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের কনফিউশন হচ্ছে কাল দীর্ঘায়ন এবং দৈর্ঘ্য সংকোচন নিয়ে। আমরা এই দুটার ম্যাথ করব। ওকে, বিসমিল্লাহ। একদম সব ম্যাথ করে দিব আজকে, একটা ম্যাথও বাকি থাকবে না। পুরো টেস্ট পেপারের প্রত্যেকটা ম্যাথ করে দিব। একটা ম্যাথ যদি বাকি থাকে ওইটাও বাকি থাকতে দিব না আজকে, একদম ধরে প্রত্যেকটা ম্যাথ করে ফেলবো আমরা। ওকে ইনশাল্লাহ। আমি এখানে আজকে ডাইরেক্ট টেস্ট পেপার নিয়ে এসেছি, গ্রিন বুকের গুলা শেষ, আজকে টেস্ট পেপার নিয়ে আসলাম, সবগুলো ম্যাথ করে দিব, একটা সিঙ্গেল ম্যাথ বাকি রাখবো না। ঠিক আছে, ওকে ভাইয়া আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, দুইটা। সবগুলো প্রশ্নের অ্যান্সার দিব বাবা, আমাকে একটু সময় দাও। সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, একটা প্রশ্নের ইয়েও রাখবো না। ঠিক আছে, বলছে 50 বছর বয়সে মহাকাশ যানে যান, 30 বছর পর পৃথিবীতে ফিরে আসেন। 50 বছর বয়সে মহাকাশ যানে করে মহাকাশে যান এবং হ্যাঁ বলছি, একটু একটু আমি সব বলে দিব। এবং 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। আমি আগে প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি, এরপর আমি লিখে দিব, আগে আমি পড়ছি আর কি প্রশ্নটা। আচ্ছা, তারপরে রকেটের ভর দেওয়া আছে, মহাকাশ যানের ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এরপর আলোর বেগ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স কত জিজ্ঞেস করেছে। পৃথিবীর হিসেবে মহাশূন্যচারীর বয়স কত। ঠিক আছে, সো ব্যাপারটা দেখো, আমরা একটু দেখবো এবার। দেখো তাহলে যশোর বোর্ড 2016 সাল কি প্রশ্ন করেছে দেখো। যশোর বোর্ড 17 সাল প্রশ্ন করেছে 50 বছর বয়সে মহাকাশচারী কি বলছে দেখো। প্রশ্নটা হচ্ছে 50 বছরে 50 বছর বয়সে, বছরে বললে আবার হবে না, বছর বয়সে বলতে হবে, 50 ইয়ার্স ওল্ড। 50 বছর বয়সী বা বয়সে মহাকাশে যান। আচ্ছা, তারপর 30 বছর পর ফিরে আসেন। 30 বছর পর ফিরে আসেন, এইটুকুই বলা আছে, ফিরে আসেন। প্রশ্ন করেছে পৃথিবীর হিসেবে ওনার বয়স কত হবে। প্রশ্ন কি, পৃথিবীর হিসেবে বয়স কত হবে। বয়স কত? ঠিক আছে, এখন আমাকে একটা কথা বলো,
50 বছর বয়সে মহাকাশে যান, ঠিক আছে, এবং তিনি মহাকাশে 30 বছর ছিলেন। এটা তিনি বলছেন, তিনি মহাকাশে 30 বছর ছিলেন, এটা তিনি বলছেন, পৃথিবীর হিসেবে না। তাহলে তিনি মহাকাশে 30 বছর ছিলেন। তাহলে আমাকে একটা কথা বলো, মহাকাশে যিনি আছেন তিনি মেপেছেন এই 30 বছরটা, এই 30 বছরটা মহাকাশে যিনি আছেন তিনি মহাকাশে মেপেছেন, মহাকাশে মেপেছেন। তাহলে মহাকাশে মাপলে এটা কি অ্যাকচুয়াল, এটা কি রিয়েলটা নাকি এটা আপেক্ষিকটা? এটা কি, আমাকে একটা কথা বলো, 30 বছর যেটা, এটা কি পৃথিবীর কেউ মেপেছে? না না, এটা তিনি নিজে মেপেছেন। তিনিও গতিশীল, আবার রকেটও গতিশীল, দুজনই গতিশীল। তাহলে এটা কি প্রকৃত নাকি পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক, কোনটা? প্রকৃত। আর প্রকৃত হলে সেটা কি? টি নট। ভেরি গুড, টি নট। তাহলে আমরা বলবো টি নট হচ্ছে 30 ইয়ার্স। তাহলে এবার টি বের করব। হ্যাঁ বাবা বলো। বুঝি নাই, এখানে শুধু বলছে 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন, কে বলছে এটা তো বলে নাই। হ্যাঁ 30 বছর পরে, এই যে তিনি এখানে তিনি লাগাই দাও, তিনি তার হিসেবে, প্রশ্নে কিন্তু বলে নাই, এটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে লিখে দিয়েছে পৃথিবীর হিসেবে, বলে দিয়েছে প্রশ্নে। তাহলে পৃথিবীর হিসেবে বয়স কত বলে দিয়েছে, পৃথিবীর হিসেবে, তার মানে ওটা তিনি মেপেছেন। এখানে প্রশ্নটা একবার পড়ো, 50 বছর বয়সে মহাকাশে যান, তিনি 30 বছর পর ফিরে আসেন। তো 30 বছর পরে আমাকে কি বলছে এখানে যে পৃথিবীর হিসেবে 30 বছর পরে ফিরে এসেছেন, বা পৃথিবীর কেউ মেপেছে। যেমন একটা কথা আমি তোমাকে দুটো এক্সাম্পল দিই, তুমি বুঝতে পারবে, দুটো এক্সাম্পল দিই বুঝতে পারবে। নাসার বিজ্ঞানী মহাকাশে কচ্ছপ পাঠান, 30 বছর পর কচ্ছপ ফিরে আসে। তাহলে এখানে কচ্ছপ কি বয়স মাপতে পারবে নাকি নাসার বিজ্ঞানী? এখানে নাসার বিজ্ঞানী বলার দরকারটা কি ছিল? বলতে পারতো কচ্ছপ মহাকাশে যান, কচ্ছপ মহাকাশ থেকে ফিরে আসেন। নাসার বিজ্ঞানী বলে কি বোঝাতে চাইছে? নাসার বিজ্ঞানী কচ্ছপকে মহাকাশে পাঠান এবং কচ্ছপ 30 বছর পর ফিরে আসে। কচ্ছপ কি বয়স মাপতে পারে? তাহলে বয়সটা মেপেছে কে? নাসার বিজ্ঞানী। তাহলে তোমাকে প্রশ্নই বলে দিছে নাসার বিজ্ঞানী কচ্ছপ পাঠাইছে, 30 বছর পর ফিরে আসছে। তাহলে এখানে নাসার বিজ্ঞানীরা 30 বছরটা মেপেছে, এই ক্ষেত্রে 30 বছরটা পৃথিবীর হিসেবে। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে বলেছে 50 বছর বয়সে তিনি মহাকাশে যান এবং 30 বছর পর তিনি ফিরে আসেন। তাহলে এটা তিনি ওইখানে 30 বছর কাটিয়ে ফিরে এসেছে, এটা তার ভাষ্য মতে, মহাকাশচারী। দেখো আমি প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রশ্নটা একবার নিজেদের চোখে দেখো। এই যে যশোর বোর্ড 17 সাল, নিজের একবার চোখে প্রশ্নটা দেখো। 50 বছর বয়সে একজন মহাকাশ শূন্যচারী মহাকাশ যানে চড়ে মহাকাশ অভিযানে গেলেন এবং 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। তাহলে দেখো একজন মহাশূন্যচারী মহাকাশে গেলেন এবং 30 বছর পর ফিরে এলেন। এখানে তার কথাই বলা হচ্ছে, এটা উনি নিজেই মেপেছেন, মহাকাশে গেলেন এবং 30 বছর পর ফিরে এলেন। এরপর প্রশ্ন করেছে পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স নির্ণয় কর। পৃথিবীতে, তার মানে মহাশূন্যচারীর সাপেক্ষে না, পৃথিবীতে মানে পৃথিবীর সাপেক্ষে। তো এখানে পৃথিবীর সাপেক্ষে বলার মানে কি? নিশ্চয়ই এখানে যেটা দিচ্ছে সেটা পৃথিবীর সাপেক্ষে না। যদি পৃথিবীর সাপেক্ষে দিয়ে থাকতো তাহলে তার এটা বের করতে বলতো না। এটাও একটা হিন্টস। পৃথিবীতে মহাশূন্যচারীর বয়স নির্ণয় করো, পৃথিবীর হিসেবে আর কি, পৃথিবীতে মানে পৃথিবীর হিসেবে, এটাও কিন্তু তোমার জন্য বড় একটা হিন্টস। পৃথিবীর হিসেবে যেহেতু বলে দিয়েছে তাহলে নিশ্চয়ই উদ্দীপকে পৃথিবীর হিসেবে নয়, আনলে তো বলতো না। এটাও একটা তোমার জন্য হিন্টস। আর এছাড়া দেখো না, 50 বছর বয়সে মহাশূন্যচারী মহাকাশে চড়ে মহাকাশে গেলেন এবং মাঝখানে এবং দিছে, তার মানে তিনি এই কথাটা বলছেন, মহাশূন্যচারী কথাটা বলছেন, 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া, গ নাম্বার থেকে প্রশ্ন থেকে বুঝতে পারলাম। হ্যাঁ প্রশ্ন থেকে বুঝতে হবে, মানে তোমার একাধিক হিন্টস থাকবে প্রশ্নের মধ্যে, একাধিক হিন্টস থাকবে। ওকে বাবা, আর যদি হিন্টস ধরতে না পারো তাহলে অ্যান্সার করবো না। যদি আমি ধরতে পারছি প্রশ্নটা তাহলে অ্যান্সার করবো, রিস্ক নিব না, কনফিউশনে যাবই না, কনফিউশনে যাবই না, সোজা কথা। ঠিক আছে, যদি আমার ভাই কনফিউশন লাগে বাদ দিয়ে দাও। যদি তুমি শিওর যে 100% শিওর ভাই এটাই হবে, যেমন তোমাকে স্পষ্ট ভাবে যদি বলে দেয় পৃথিবীর হিসেবে, তোমাকে স্পষ্ট ভাবে যদি বলে দেয় মহাশূন্যচারীর হিসেবে, এখানে আর কোনো কনফিউশন থাকে? তোমাকে বলে দিয়েছে মহাশূন্যচারীর হিসেবে, স্পষ্ট বলে দিয়েছে, কোনো কনফিউশন থাকবে না। পৃথিবীর হিসেবে বলে দিয়েছে, যদি এরকম স্পষ্ট ভাবে বলে দেয় তাহলে কোনো কনফিউশন নাই, তখন অ্যান্সার করবো। যদি কনফিউশন রেখে দেয় অ্যান্সার করবো না। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে টি সমান হবে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি এর মান দেওয়া আছে, সো ভি এর মানটা বসিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আসতেছি, ওটা পরে যোগ করে দিব। ওই 50 বছর তো দুই ক্ষেত্রেই সমান, কারণ 50 বছর তো সে পৃথিবীতেই ছিল, সো ওইটা তো আর ধরতেছে না, এটা পরে যোগ করে দিব। এই 30 বছর সে মহাকাশে ছিল, ওই 50 বছর তো ছিল না,
সো এটা পরে যোগ করব, এটা তার আপেক্ষিক হবে না। এই 50 বছর কি চেঞ্জ হবে? না ওই না 50 ভাইয়া, বছর তো change সে হবে না। মহাকাশে ছিল না, মহাকাশে যে সময় ছিল ওইটা চেঞ্জ হবে। সো মহাকাশে 30 বছর ছিল, ওইটা চেঞ্জ হবে, সেজন্য 30 বছর নিয়েছি, 50টা পরে যোগ করে দিব। সো 30 বছর, এটা যদি আমরা মহাকাশে হিসাব করি তাহলে আমাদের আসে কত বছর? 30 বছর আছে। এখানে আলোর বেগের চেয়ে বেশি বেগ দিয়ে দিয়েছে, এটা তো কম ইম্পসিবল। 10^5 ও আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি এটা কম হয়ে গেল না? 10^5 10,000 ভাগের 1 ভাগের মতো। এখন দিছে তো কিছু করার নাই। আলোর বেগ দিয়েছে কত জানো? সরি, ওই বস্তুর বেগ দিয়েছে কত জানো? 1 - 3.72 ইন্টু 10⁵ এখানে দিয়েছে 3 ইন্টু 10⁸ তারপরে রুট ওভার, এটা আবার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পর আবার রুট থাকবে, রুট ওভার। তারপরে কি? তারপরে উপরে 30 কত আসে? ক্যালকুলেশন করার পর কত আসে দেখো তো? 30 আসে ভাইয়া। ওইটা তো ওইখানে গাইডের অ্যান্সার, তোমার অ্যান্সার কত আসে দেখো? এটা 30 আসে, ক্যালকুলেটর উঠেছি ভাইয়া, 30 এ আসে। 30-এ আসে? হাউ, জি। কিভাবে? আচ্ছা যাই হোক, আমার আসলে তো আমার কিছু করার নাই। 30.42306 হ্যাঁ বলো, 30 দশমিক তারপর কয়টা শূন্য? 4টা শূন্য 4টা শূন্য তারপর 2306 236 306 206 ওকে ঠিক আছে। তাহলে আমার কত? 306 বুঝছি, 2306। আচ্ছা তাহলে পৃথিবীর কম দিছে। হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর হিসেবে বয়স হবে 50 প্লাস 30 দশমিক যা যা আসে সেটা। এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝাতে পারছি? ভাইয়া, হ্যাঁ 30-এর পরে দশমিকের পর যেগুলো নিচ্ছেন ওগুলো কি নিতেই হবে? হ্যাঁ একটু নিলে ভালো আর কি, কারণ দুইটা আন্নালে সেম হয়ে যাচ্ছে, যে নিতাম না যদি ভিন্ন একটা মান আসতো। এখন তুমি মানে দেখতেছো এটাও 30 এটাও একিউরেট 30। আসার জন্য, হ্যাঁ accurate একুরেট আসার আসার জন্য। এটা ছাড়াও একটা ব্যাপার তুমি খেয়াল করো, এখানে 30 আসছে, এখানেও যদি 30ই রেখে দাও তাহলে তুমি নিজেও লিটল বিট কনফিউজ না? ইয়েস, হ্যাঁ হ্যাঁ। সেজন্য নিয়েছি। যদি এটা মনে করো যে 31 আসতো 32 আসতো, তখন এমনিই বোঝা যাচ্ছে এটা ডিফারেন্ট, তখন আর ওই 0000 নিতাম না, বুঝতে পারছো? অনেক সময় আসে তো, লিখলে তো জি সমস্যা ভাইয়া নেই। বুঝছি। এটা হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। আমার 30 দুইটাই 30 হলে নিজেরই কেমন জানি খারাপ লাগতেছে, নিজেরই বারবার মনে হচ্ছে যেন আমি ভুল করছি, না হলে তো সেম আসার কথা নাই, সেজন্য একটু নেওয়া, আর নাহলে কিন্তু নিতে হচ্ছে না। সেকেন্ড পেপারে যে সাজেশন দিয়েছেন আজকে, আমাদের কলেজে মডেল টেস্ট ছিল, খুব সব কমন চলে আসছে। ইনশাল্লাহ আসবে, দোয়া করো ভাইয়ার জন্য, আর আসবে, কমন আসবে আশা করি। কারণ কমন না এসে যাবে কই? তোমাদের টপিকই আছে 3টা। এখন তুমি যে আমাকে একটা কথা বলো, আমার সাজেশন দেওয়াতে কিছু নেই, মডার্ন ফিজিক্স এর টপিক আছে এই 3টা, এখন প্রশ্ন এই 3টার বাইরে কি আসবে? না ভাই। কমন না আসে আর যাবে কই? বুঝো নাই? এটা হচ্ছে কথা আর কি। যাই হোক, তারপরে আসবে, দোয়া করো। আর তোমাদের 21 ব্যাচের জন্য, এছাড়াও 21 ব্যাচের জন্য আমি আসলে খুব বেশি কিছু করতে পারি নাই। 21 হচ্ছে আমার ফার্স্ট অনলাইন ব্যাচ, যার কারণে অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, যেটা হয়তো 22 ব্যাচ অনেকটাই পেয়েছে, যেটা 21 ব্যাচ পাইনি। 21 ভাইয়া ব্যাচকে আমাদেরকে কিন্তু এডমিশনে দেখতে হবে। আচ্ছা দেখবো। 21 ব্যাচ এর কাছে আমি আজীবন ছোট হয়ে থাকবো, কারণ তোমাদের ওইভাবে আসলে ভালো করে কিছুই করতে পারিনি তোমাদের জন্য, এটা আমি নিজেই ফিল করি। 22 ব্যাচকে এখন যে সার্ভিসটা দিচ্ছি এটা তো তোমরা পাওনি, তোমরা ফার্স্ট ব্যাচ হিসেবে, এই আর কি। তো তারপরও যদি লিস্ট, আমরা গর্বিত, আমরা আপনার ফার্স্ট ব্যাচ যেটা। হ্যাঁ এটা জি তো ভাইয়া, না, তোমরা আবার ফার্স্ট আমাদের ব্যাচ মনে না, থাকবে। তোমরা আবার ফার্স্ট ব্যাচ না, ফার্স্ট ব্যাচ তো 19 এর পর 20 ছিল অনলাইন ফার্স্ট ব্যাচ। হ্যাঁ অনলাইন ফার্স্ট ব্যাচ আমার এখনো মনে আছে। এই তো আমি ফার্স্ট অনলাইন ক্লাস নিয়েছিলাম, আমার একটা গ্রুপ ছিল, ভেরিফাইড 21 অনলাইন ক্লাস, এই মনে আছে? সেখানে ভাইয়া ড্রাইভে আপলোড দিতেন ভিডিও, তারপর হ্যাঁ 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 ইমেইলে ভেরিফাইড করতেন। এক্স্যাক্ট, এবং ড্রাইভে ভিডিও দিতাম, তারপর হচ্ছে যে ওই ভয়েস ভাইয়া রেকর্ড ওখানে অ্যানসার তো দিতাম। আপনি তাপগতিবিদ্যার মডার্ন ফিজিক্স পড়াইছিলেন। আমি ঢোকার সাথে সাথে একটা ইমোজি দিছি, ইমোজি দেওয়ার সাথে সাথে আমাকে তো এগুলো হচ্ছে স্মৃতি, দেখো এগুলো হচ্ছে ফার্স্ট জার্নি ছিল।
ওই সময় কেউ পড়ায়নি অনলাইনে, আমরাই ফার্স্ট শুরু করেছিলাম আর কি। আস্তে 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 অনেক আপডেট হয়েছে না, এই যে লাইটিং বলো, ভিডিও কোয়ালিটি বলো, স্টাইল বলো, ওয়েবসাইট বলো, সবকিছু আপডেট। হ্যাঁ, আরো আপডেট হচ্ছে। ইভেন তোমরা এখন যে অবাক হবে, 22 ব্যাচের সেকেন্ড পেপারের জন্য আমরা আরো নতুন নতুন অনেক সিস্টেম করেছি। ওদের ইউটিউবে ভিডিওই দিই না, ওদের ভিডিও দিই আলাদা সাইটে। তারপর এছাড়াও তাদের ক্ষেত্রে আমরা আরো অনেকগুলো সিস্টেম বের করেছি আর কি। তোমাদের ক্ষেত্রে এডমিশন ইনশাল্লাহ করবো, টেনশন নেওয়ার কিছু নেই। তো মোটামুটি চেষ্টা করতেছি দিন দিন আপডেট হওয়ার, আরো আপডেট হবে সামনে, আরো আপডেট হবে এই আর কি। আবার অনেকে আমাকে বলে ডিজিটাল বোর্ড কিনি না কেন, তবে আমি এটার বিপক্ষে। স্মার্ট বোর্ডের পরে কোনো শান্তি নাই, খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে। ভাই হোয়াইট বোর্ডে অনেক ভালো, হোয়াইট বোর্ডে যে শান্তি, হোয়াইট বোর্ডে যে ফিলটা পাওয়া যায় ভাই, এটা কোথাও পাওয়া যায় ভাই হোয়াইট বোর্ডে সেটা- ভালো। আচ্ছা, এবার আসো দিনাজপুর বোর্ড 17। আমি সবগুলো বোর্ড করে দিচ্ছি, ভাগ্য ভালো থাকলে যে কোনো একটা বোর্ড থেকে চলে আসবে। শুধু আমি ওই এই কাল নির্গান এবং দৈর্ঘ্য সংকোচন দেখাচ্ছি। আচ্ছা, এবার বললো, ভালো করে খেয়াল করো কি বলছে। মহাশূন্যচারী 40 বছর বয়সে, দেখো দিনাজপুর বোর্ড 2017 কি বলছে দেখো। করিম তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিক তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলো। করিম বলল একজন মহাশূন্যচারী 40 বছর বয়সে, একজন মহাশূন্যচারী করিম বলল, তাহলে বলছে কে? করিম। করিম করিম কোথায় আছে? পৃথিবীতে। পৃথিবীতে। একজন মহাশূন্যচারী 40 বছর বয়সে এত মিটার বেগে একটি রকেটে চড়ে একটি নতুন গ্রহের অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 75। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য, আমি একটা কথা বলেছিলাম, ভালো করে খেয়াল করো। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 75। তো পৃথিবীতে রকেটটা মাপছে কিভাবে? রকেটটা যখন স্থির ছিল তখন না? তখন তাই না, জি ভাইয়া তখন। জি ভাই। তাহলে রকেট স্থির, পৃথিবীও স্থির, তাহলে দুইটাই স্থির। দুইটাই স্থির হলে সেটা কি? এল নট। এল নট। রিয়েল প্রকৃত। বুঝতে পেরেছো? তাহলে এটা কি এল নট না? জি ভাই। জি ভাইয়া, আচ্ছা L ঠিক not। আছে। এরপরে আবার এখানে বেগটা দেওয়া আছে, ভালো কথা। 40 বছর বয়সে মহাশূন্যে একটি রকেটে চড়ে, এই মাইক্রোফোন গুলা মিউট করো, এটা কার মাইক্রোফোন? হ্যাঁ, শব্দ করতেছে অনেক, শব্দ যাতে না করে। ঠিক আছে বাবা, এবার প্রশ্ন করেছে কি দেখো। প্রশ্ন করেছে পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত। তাহলে পৃথিবী থেকে পরিমাপকৃত, তার মানে এটা কি এল না? এল। তাহলে এটা তো পারা যাবে, আর দেখাচ্ছি না, এটা পারা যাবে। তাহলে এল নট বসাবে, এল নট বসাবে 75, এল বের করবে, যেটা ওরা করেছে দেখো। এল এই যে এল নট বসিয়েছে 75, এল বের করেছে, এল কত আসছে? 36 দশমিক এত আসছে। ঠিক আছে, পারা যাবে। এরপরে প্রশ্নটা দেখো, ম্যাথের মধ্যে ওরা ভাই 45 দিয়ে করে দিছে, 40 দিয়ে না করে। বয়সের ক্ষেত্রে। আচ্ছা, দেখতেছি আমরা। দেখো, অনুসন্ধান শেষে উক্ত নভোচারী পৃথিবীর হিসেবে 45 বছর পর, তাহলে কার হিসেবে? পৃথিবী পৃথিবীর হিসেবে পৃথিবীর হিসেবে 45 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তাদের বয়স একই হবে। এই ধরনের প্রশ্ন তো আগেও করিয়েছি তোমাদেরকে। তাহলে পৃথিবীর হিসেবে সে 45 বছর পর ফিরে আসছে, তাহলে এই 45 বছরটা কি টি নাকি টি নট? ভালো করে বলো, পৃথিবীর হিসেবে। টি হবে। আগে আমাকে একটা কথা বলো, পৃথিবীর হিসেবে হলে সেটা কি আপেক্ষিক হবে নাকি রিয়েল হবে? আপেক্ষিক। আর আপেক্ষিক হলে তো টি নট হবে Observer। না। তাহলে পৃথিবী লেখাই আছে তোমাদের খাতায়, পৃথিবীর হিসেবে হলে সেটা হচ্ছে আপেক্ষিক, সেটা হচ্ছে অবজারভার। অবজারভার মানে রিয়েল না, তাহলে সেটা কি নয়? রিয়েল নয়, আপেক্ষিক। আপেক্ষিক হলে টি, আর রিয়েল হলে টি নট, তাহলে এটা টি হবে। তাহলে আমাকে টি দেওয়া আছে 45, তাহলে টি নট কত হবে? তাহলে টি ইজ ইকুয়াল টু টি নট। তাহলে এবার টি এবং টি নট আমরা চিনতে পারছি নাকি পারছি না? পেরেছি। জি ভাইয়া পারতেছি। Yes. টি বললে আমরা অলওয়েজ এটাকে টি ধরবো। না না, এটা তুমি বুঝবে, তোমাকে তো আমি একটা কথা বলে দিয়েছি, স্থির অথবা গতিশীল হলে রিয়েল টি নট। আর যদি একটি স্থির একটা গতিশীল হয় তখন হচ্ছে কি, যেমন পৃথিবীর হিসেবে মহাশূন্যচারী, তার মানে পৃথিবী স্থির আর রকেটটা গতিশীল, তাহলে সেটা কি? আপেক্ষিক। এই যে টি, বুঝতে হবে কথা। যেমন একটু আগে বলা ছিল পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য 75, তুমি আবার পৃথিবী বলছে দেখেই তুমি টি বসাইতে পারবা না। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য 75 বলছে, তাই বলে তুমি পৃথিবী বলছে দেখে এটাকে এল বলে দিতে পারবে না, কারণ পৃথিবী স্থির, রকেটটা পৃথিবীতেই মাপা হয়েছে। তাহলে রকেট তো স্থির ছিল, দুটাই যদি স্থির থাকে, পৃথিবীতে হওয়ার পরও সেটা কি হবে? এল নটই হবে। কারণ কি? পৃথিবীতে রকেট তো স্থির ছিল। যদি বলতো পৃথিবী থেকে কেউ দেখছে রকেট গতিশীল, তখন সে দৈর্ঘ্যটা মেপেছে। ওই যে পৃথিবী থেকে গতিশীল পরিমাপকৃত গতিশীল রকেটের দৈর্ঘ্য। পৃথিবী স্থির, যদি ওটা গতিশীল হয় তখন সেটা কি? আপেক্ষিক। যদি পৃথিবীও স্থির, ওই জিনিসটা স্থির থাকে, তখন কিন্তু সেটা কি? রিয়েল। যেমন আমার কথা বলো, আমার বয়স,
আমি পৃথিবীতে স্থির আছি, পৃথিবীও স্থির, আমিও স্থির। তুমি পৃথিবী থেকে আমার বয়স মাপছো, রিয়েল বয়সটা মাপবে। কারণ কি, তুমিও স্থির, আমিও স্থির, সবই স্থির। স্থির স্থির হলে প্রকৃত, অথবা গতিশীল গতিশীল হলে প্রকৃত। যদি মনে করো একজন স্থির আরেকজন গতিশীল, তখনই কেবল আপেক্ষিকের ব্যাপারটা আসবে। আমার কথা বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, সো এখানে 45 হবে, এখানে টি নট বের করবো। সো টি নট যত আসে তত, কত আসে টি নট? আমরা একটু টেস্ট পেপার দেখে অ্যান্সারটা বলি। টি নট আসে 21.92, 92 ইয়ার্স। তাহলে আমাকে বলেছে তার বয়স কত হবে। তাহলে পৃথিবীর হিসেবে বয়স, আপেক্ষিক তত্ত্ব হিসেবে বয়স। পৃথিবীর হিসেবে তার বয়স হবে, সে কত বছর বয়সে গিয়েছিল? 40 বছর বয়সে, প্লাস 45। আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স 40 যোগ 21.3। পারা যাবে? জি ভাই পারা যাবে। জি ভাইয়া ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে 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 ভাইয়া সিলেট বোর্ড 16। হ্যাঁ আসলাম, সিলেট বোর্ড 16তে আসলাম। সিলেট বোর্ড 16 মুছে দিচ্ছি এটা। সিলেট বোর্ড 16তে দেখো এবার, সিলেট বোর্ড 16 প্রত্যেকটা বোর্ড করাই দিব আজকে, একদম প্রত্যেকটা বোর্ডের কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন করিয়ে দিব। এবার আসো সিলেট বোর্ড 16। কই সিলেট বোর্ড 16? পদার্থ বিজ্ঞান পরীক্ষাগারে হাসান সাহেব 1 মিটার দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলো এত। ওকে, অন্যদিকে পাপনি বস্তুর দৈর্ঘ্য বরাবর কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর এত সেন্টিমিটার বেগে, এত সি বেগে গতিশীল কাঠামো হতে বস্তুটির ঘনত্ব নির্ণয় করলো। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। 1 মিটার দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করেছে। আচ্ছা বুঝতে পেরেছি, ওকে সুন্দর। গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। গতিশীল কাঠামোতে ধাতব বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, হাসান সাহেব ও পাপনির ধাতব বস্তুর ঘনত্ব একই পাবে কি? না, পাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি, দুঃখিত। ওকে, তাহলে আসো এবার। বলেছে দৈর্ঘ্য কত? একটা ধাতব বস্তুর দৈর্ঘ্য কত? মিটার 1 মিটার। সিলেট বোর্ড 17। তাহলে হচ্ছে দৈর্ঘ্য। তো এখন যে দৈর্ঘ্যটা বলেছি এটা কি প্রকৃত দৈর্ঘ্য না? জি ভাইয়া। তাহলে প্রকৃত দৈর্ঘ্য এল নট 1 মিটার। এটা এল নট কেন বলতো? কারণ পৃথিবীতে ওইটা যখন স্থির ছিল তখন মাপা হয়েছে। তাহলে বস্তু স্থির, পৃথিবী স্থির, তাহলে কি 1 মিটার। সবাই ক্লিয়ার? এটা এল নট হবে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার বলছে গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য কত। তাহলে গতিশীল কাঠামোতে দৈর্ঘ্যটা কি? গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য মানে হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য। আর কি গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য বলতে কোন দৈর্ঘ্য বোঝাচ্ছে? আপেক্ষিক দৈর্ঘ্যটাই, কারণ এটা তো প্রকৃত দৈর্ঘ্য। আপেক্ষিক দৈর্ঘ্য সেটাকে আমরা এল বলছি। সো এল সেটা আমরা বের করব। সো এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সেখানে 1 বসাও, এর পরবর্তীতে এখানে 1 মাইনাস 0.9 সি ডিভাইডেড বাই সি হোল স্কয়ার। সো কত হয়? অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 58 মিটার। এটাই অ্যান্সার। তাহলে পারা যাবে? এরপরের প্রশ্নে আসো। এরপরের প্রশ্নে। ওকে, এরপরের প্রশ্নে আসো এবার। এটা মাথায় রাখো, মানটা লাগবে পরের প্রশ্নের জন্য, মানটা লাগবে। ওকে বাবা, তোমাদের ক্লাস 9-10 এর কোনো ভাই বোন কাজিন থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিবে। ক্লাস 9-10 আমি এখন ম্যাথ ফিজিক্স দুটাই নিচ্ছি রেগুলার, আমার সাথে যোগাযোগ করতে বলবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে। অফলাইন অনলাইন দুই লাইনেই পড়াচ্ছি, ঠিক আছে? এরপরে তোমাদের এরপর আমি শোনো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাহলে তারা ইন্টারে নতুন উঠবে না? এইচএসসি নিউ না, নিউ ফার্স্ট ইয়ার। আর যারা ফার্স্ট ইয়ারে ছিল তারা কি নিউ সেকেন্ড ইয়ার। আবার এখন বর্তমানে ক্লাস 9 ক্লাস 10, তাহলে কি আছে? ক্লাস 9 10 আছে। ওকে, আচ্ছা 9-10 আমি ফিজিক্স ম্যাথ পড়াচ্ছি, সোহেল স্যার কেমিস্ট্রি আর বায়োলজি পড়াচ্ছেন, আমরা দুজন পড়াচ্ছি অফলাইন অনলাইন। এরপরে ফার্স্ট ইয়ার নিউ ফার্স্ট ইয়ারদের জন্য আমি আইসিটি কেমিস্ট্রি ফিজিক্স তিনটাই পড়াবো, আর হচ্ছে ম্যাথ
আমিও পড়াবো, মেহেদি ভাইও পড়াবে, বায়োলজি সোহেল স্যার পড়াবে। নিউ সেকেন্ড ইয়ার জন্য কেমিস্ট্রি, আইসিটি, ফিজিক্স, ম্যাথ তিনটাই পড়াচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো 22 ব্যাচের জন্য আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়াচ্ছি, তোমাদের জন্য না, তাদের জন্য। সো তোমাদের এই ধরনের কোনো কমন পড়লে, অর্থাৎ তোমাদের কাজিনদের মধ্যে কেউ থাকলে বা থাকলে কলেজের ছোট ভাই থাকলে একটু রেফার করে দিও। কারণ হচ্ছে তোমাদেরকে যতটুকু পড়িয়েছি তার চেয়েও এখন ভালো হচ্ছে, আরো দিন গেলে আরো ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু রেফার করে দিও সবাই, আমার কথাটা একটু বলিও। না না, এর তো আমাদের রেঞ্জের বাইরে, যেটা আমাদের রেঞ্জের বাইরে ওটা পড়াই তো লাভ নাই। ঠিক আছে, এটা পড়ানোর কিছু নাই। তাহলে বাবা এটা হচ্ছে কথা। আর আমি তো তোমাদেরকে একটা কথা বললামই, তোমাদেরকে আমি যা পড়িয়েছি, এডমিশনে যাও, এডমিশনে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবে না। যদি কেউ ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারে ভর্তি হও, আমি মেডিকেলের কথা বলছি না, যদি কেউ ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারে ভর্তি হও তাহলে সে একটু মিলিয়ে নিবে। আমি যা পড়াইছি ওইটার 10% বা 20% পড়াবে, আমি যা পড়াইছি এর বাইরে কিছু পড়াবে না। এডমিশনের কথা বলছি আমি, ইঞ্জিনিয়ারিং কোচিং এ যারা ভর্তি হয়েছে এডমিশন টাইমে তোমরা দেখবে এই ব্যাপারটা। অর্থাৎ আমি যা পড়িয়েছি সবগুলোই ওই এডমিশনের পড়াগুলোই পড়িয়েছি। তো এডমিশন আলাদা করে পেন খেতে হবে না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে এডমিশন আলাদা পেন খেতে হবে না, সবগুলো আমি যা পড়েছি এটাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবার আসো পরের প্রশ্নটা। পরের প্রশ্ন ঘ নাম্বার বলেছে দুইজনের ঘনত্ব সেম হবে কিনা। তাহলে ঘনত্ব মানে কি রে? ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই কি? আয়তন। আয়তন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন। ভর কি দেওয়া আছে প্রশ্নে? ভর দেওয়া নেই। ঠিক আছে, না ভর দেওয়া নেই, ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব। ঠিক আছে, হ্যাঁ পারা যাবে, ভর ধরে নিয়ে করতে হবে। তাহলে দেখো এখানে দেখো আয়তন মানে কি, আয়তন মানে আমি একটু লিখবো। আমার কিন্তু এই যেই বরাবর গতিশীল হবে শুধু সেটা চেঞ্জ হবে। তাহলে একটা বস্তুর তিনটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। 3 ডাইমেনশন আছে। আমি যদি দেখিয়ে দিই, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। সো সে যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল, শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, প্রস্থ এবং উচ্চতা সেম থাকবে, চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল বলবো যে এই হাসান সাহেব মানে পৃথিবী, হাসান সাহেবের ঘনত্ব, হাসান সাহেবের পরিমাপকৃত ঘনত্ব, অর্থাৎ হাসান সাহেব যখন পরিমাপ করবে, হাসান সাহেব পৃথিবীর মানুষ, তিনি যখন ঘনত্ব পরিমাপ করবে, পরিমাপকৃত ঘনত্ব, হাসান সাহেবের ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, হাসান সাহেব যখন পরিমাপ করবে তখন ঘনত্বের ক্ষেত্রে কি আসবে? যেটা আছে সেটাই। কত আসছে হাসান সাহেবের ঘনত্ব? 19.3, এর পরবর্তীতে ইন্টু 10⁻³ যেটা আসছে সেটাই। এটা হচ্ছে হাসান সাহেবের পরিমাপকৃত ঘনত্ব। এবার বলেছে পাবনী কোথায় আছে? পাবনী রকেট। হ্যাঁ, পাবনী রকেটটা পরিমাপ করেছে। সো পাবনীর পরিমাপকৃত ঘনত্ব সেই ক্ষেত্রে চেঞ্জ হবে, এম চেঞ্জ হবে। তাহলে এটা ছিল আমার এম নট, আর এখানে ছিল আমার এল নট। ভালো করে খেয়াল করো, এল নট ইন্টু এখানে ছিল আমার প্রস্থকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, বি নট ইন্টু হাইট এইচ নট। এখানে পাবনীর ঘনত্ব হবে কি? পাবনীর ঘনত্ব হবে রো, এটাকে আমরা রো নট বললাম, ঘনত্ব রো নট। পাবনীর ঘনত্ব হবে রো সমান হবে এম নট, এম হবে। এল নট হবে না, এল হবে গতিশীল, আর বি নট হবে, এইচ নট হবে। বি এবং এইচ চেঞ্জ হবে না, কেন? কারণ ওই বরাবর তো গতিশীল না। বুঝতে পেরেছো? ওকে, আমার টাইম কিন্তু আর বেশি নেই, আমার শেষ হয়ে যাবে মনে হয় মিটিং। আর কতক্ষণ আছে? আর 9 মিনিটের মতো আছে আমার। হ্যাঁ আচ্ছা, দেখি। তা আমার যেহেতু আজকে পেইড জুম দিয়ে আসি নাই, সেই জন্য আজকে সোহেল স্যারের জুম দিয়ে এসেছি। ওকে, দেখো তাহলে আমার এখানে এম এর জায়গায় কি লিখবো? এম এর জায়গায় লিখবো, আমরা জানি এম এর জায়গায় এম নট ডিভাইডেড বাই √1 - v²/c²। সবাই বুঝতে পেরেছো? আপেক্ষিকতা যেটা আছে সেটা লিখলাম। তারপরে এল এর জায়গায় কি লিখবো? এল নট √1 - v²/c² ইন্টু তারপর কি বি নট ইন্টু এইচ নট। বাট আনফরচুনেটলি দুটাই সেম, বিকজ এটা আর এটা কাটাকাটি যাচ্ছে না, এটাও নিচে আছে, এটাও নিচে, কাটাকাটি যাবে না, কাটাকাটি না গিয়ে বরঞ্চ বর্গ হয়ে যাবে। তাহলে দেখো এম নট, তারপর হচ্ছে এল নট, বি নট, এইচ নট, আর ওইটা যেটা আছে এটা বর্গ হয়ে যাবে, √√2 দুইবার চলে আসবে নিচে দুইটাই নিচে চলে আসবে। 1 - v²/c² দুইবার গুণ হবে, দুইবার গুণ হওয়া মানে স্কোয়ার হওয়া। বুঝতে পেরেছো? এই যে এটাও নিচে, দুইটা নিচে স্কোয়ার হয়ে যাবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে তো এই পুরোটার জায়গায় আমরা কি বসাই দিতে পারি? এই পুরোটার জায়গায়
রো নট বসাই দিতে পারি, এই মানটা বসাই দিতে পারি নাকি? সো ওই পুরোটা জায়গায় ওই মানটা বসাই দাও, তারপরে ওই মানটা সমান এই যে ওই পুরোটা জায়গায় এই মানটা বসাই দাও 19.3 10 টু দি পাওয়ার 3 আর নিচে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বসিয়ে দাও। এই শেষ। এখন ভি এর মান তো প্রশ্ন দেওয়াই আছে, ভি দেওয়াই আছে বি বাই সি, তাহলে পারবো কিনা? ইনশাআল্লাহ। ইয়া সাদিয়া বুঝতে পারছো? প্রশ্ন কি করছো সাদিয়া না? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। ভাই আমার কিছু প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। গ্রুপে দিব, কিছু প্রশ্ন লিখে রাখছিলাম। হ্যাঁ দিয়ে রাখো বাবা, আমি দেখবো সময় করে। অনেকদিন ধরে ভাইয়া একটা ম্যাথ দিছিলাম ভাইয়া, করে দেন না ভাইয়া। আমি সময় পাই না, যে আমি এখনো এই যে আজকে যে সকালে বাসায় বের হইছি এই মাত্র ঢুকছি, রাস্তায় জুমের লিংক দিছি। আমার এখন একটু প্রেসার যাচ্ছে, অনেকগুলা কাজ, ফ্যামিলির কাজ সব তো করতে হয়। আপনাকে একটা ম্যাথ দিছি মডার্ন ফিজিক্স, একটু দেখবেন। এখন সবাই ম্যাথ দিলে আমি কেমনে দেখবো? আচ্ছা ঠিক আছে দেখবো, ভাইয়া তোমরা গ্রুপে দিয়ে রাখো। দেখবো। ভাই আমি দিছিলাম 1 মাসের চেয়ে 1 মাস 1.5 মাস হয়ে গেছে ভাই। দেখবো সব একদিন, এক বসাতে একদিন সব দেখবো, যেদিন দেখবো সেদিন দেখবো, একদিন এক বসাতে এখন বলবো ভাই, এখন বলবো এটা? না এখন আর সময় নাই তো, এখন অফ হয়ে যাবে জুম। ঠিক আছে, সো আমাদের সবগুলো দেখবো ম্যাথ, আমাদের মোটামুটি বোর্ড সবগুলো শেষ, আর নাই। যত বোর্ডে যত অঙ্ক ছিল সবগুলো অঙ্ক করে দিয়েছে, আর একটা অঙ্ক বাকি নেই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বোর্ড শেষ করেছি অবশেষে। আচ্ছা ভাইয়া, বরিশাল বোর্ড প্রশ্নের জন্য ভাই কি করবো ভাইয়া? অনুধাবনমূলক প্রশ্নের জন্য বই পড়বা বেশি করে, বই বিশেষ করে বইয়ের লাস্টের দিকে কিছু প্রশ্ন আছে না, ওইগুলা করলেই হবে, বইয়ের লাস্টের প্রশ্নগুলো। ঠিক আছে, আর তোমাদের তোমাদের ভেক্টরের উপর এবং পর্যাবৃত্ত গতির উপর আর 2টা ক্লাস আমি নিব, বলে দিব গ্রুপে। তারপর তোমাদেরকে একটা প্রেজেন্টেশনের উপর ক্লাস নিব, কিভাবে পরীক্ষায় প্রেজেন্ট করব, কিভাবে কি লিখবো, ভাইয়া কাজ কিছু ক্ষমতা টেকনিক শেখাবো। শক্তি ওটা নিব না, ওইটা অনেক হয়েছে, ওটা আর লাগবে না। সো তোমাদের প্রেজেন্টেশনের উপর একটা ক্লাস নিব, কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা। ঠিক আছে ইনশাআল্লাহ। অর্গানিক কেমিস্ট্রি ব্যাচে যারা আছে অর্গানিক কেমিস্ট্রিতেও ক্লাস নিব। ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যাদের পেমেন্ট বাকি আছে আমাকে একটু পেমেন্টটা দিয়ে দিও, আমার পেমেন্টটা দিয়ে দিও। আমার খুবই টাকার অভাব, ঠিক আছে, এখন খুবই টাকা দরকার। আমি একটা ফ্ল্যাটের কাজ করতেছি তো, একদম টাকা নাই। আমাকে একটু কাইন্ডলি টাকা পারলে একটু দিয়ে দিও, একদম টাকা নাই, ঠিক আছে, একটু দিয়ে দিও সবাই। ওকে, যাদের পেমেন্ট বাকি আছে কাইন্ডলি একটু পেমেন্টটা দিয়ে দিও। ওকে।